চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমার সিরিজের গল্প ময়নামতির মায়া কানন। এর আগে আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন বিমল কুমার সিরিজের গল্প মেঘদূতের মর্তে আগমন, যে গল্পে বিমল কুমার ও বাকি সকলে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে পুনরায় ফিরে এসে এক অদ্ভুত জায়গায় উপস্থিত হয় এবং তার পরের ঘটনা কি সেই নিয়েই আজকের গল্প। আজকের গল্পে বিমলের চরিত্রে শুভ, কুমারের চরিত্রে অনমিত্র এবং অন্যান্য চরিত্রে অভ্র। গল্পের আর্ট ওয়ার্কে রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা এবং সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প বিমল কুমার সিরিজের ময়নামতির মায়া কানন। শুনছেন ময়নামতির মায়া কানন, প্রথম পর্ব। বিনয়বাবুর ডায়েরিতে যে অতি আশ্চর্য ঘটনাটি তোলা আছে তা পড়বার আগে একটুখানি পূর্ব ইতিহাস জানা দরকার। ইউরোপ আমেরিকার পণ্ডিতেরা যে আজকাল মার্স বা মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছেন, এ খবর এখন বোধহয় পৃথিবীর কারোর কাছেই অজানা নয়। পণ্ডিতদের মতে মঙ্গল গ্রহে একরকম জীবের বসতি আছে যাদের চেহারা ঠিক মানুষের মতন না হলেও মানুষের চেয়ে তারা কম বুদ্ধিমান নয়। অনেকের মতে তাদের বুদ্ধি মানুষদের চেয়েও অনেক বেশি। কিন্তু পণ্ডিতদের কথা এখন থাক। মঙ্গল গ্রহ থেকে আশ্চর্য এক উড়োজাহাজে চড়ে একদল বেয়াড়া বামন জীব একবার আমাদের পৃথিবীতে বেড়াতে এসেছিল। এবার যাওয়ার সময় অদ্ভুত উপায়ে তারা অনেক মানুষকে মঙ্গল গ্রহে ধরে নিয়ে যায় এবং সেই বন্দীদের ভেতরে ছিল বিমল কুমার ও রামহরি। আশা করি এরা কেউই আপনাদের অপরিচিত নয়। বিনয়বাবু ও কমলও বন্দী হয়েছিল। সঙ্গে ছিল কুমারের বড় আদরের কুকুর বাঘাও। বিনয়বাবু বয়সে প্রৌঢ়, নানা বিষয়ে জ্ঞান তার অগাধ, অনেক বৈজ্ঞানিক তথ্য তার নখদর্পণে। দলের সকলেই তাকে মানত ও শ্রদ্ধা করত। বিমল কুমার ও কমল বয়সে যুবক। বিমলের সাহস ও বাহুবল এক কথায় অসাধারণ। রামহরি হচ্ছে বিমলের পুরনো চাকর। এবার অন্যান্য বন্দীদের পরিচয় আপাতত অনাবশ্যক। মঙ্গল গ্রহে যেসব রোমহর্ষক ও আশ্চর্য ঘটনা ঘটেছিল বিনয়বাবুর ডায়েরিতে তা লেখা রয়েছে এবং ডায়েরির সেই কাহিনী মেঘদূতের মর্তে আগমন নামক গল্পে আপনারা আগেই শুনেছেন। ময়নামতির মায়াকানন যদিও সম্পূর্ণ এক নতুন উপন্যাস, তবু এর আরম্ভ হয়েছে মেঘদূতের মর্তে আগমনের শেষ পরিচ্ছদের শেষ অংশ থেকে। বুদ্ধি ও শক্তিতে পরাস্ত হয়ে মঙ্গল গ্রহের বামনেরা শেষটা বন্দী মানুষদের হাতেই বন্দী অবস্থায় উড়োজাহাজ নিয়ে আবার পৃথিবীতে ফিরে আসতে বাধ্য হয়েছিল।
বিনয়বাবুর ডায়েরিতে সেই স্থানটি মেঘদূতের মর্তে আগমন থেকে আমি এখানে উদ্ধার করে দিলাম। ওই ফুটে উঠেছে ভোরের আলো, পূব আকাশের তলায় আশার একটা সাদা রেখার মতন। আকাশের বুকে তখনও রাতের কালো ছায়া যেন ঘুমিয়ে আছে, এবং সামনের দৃশ্য তখন অন্ধকারের আস্তরণে ঢাকা। তবে অন্ধকার এখন অনেকটা পাতলা হয়ে এসেছে বটে। মুখ বাড়িয়ে দেখি পৃথিবীর সমস্তই যেন আবছায়ার মতন। এখনো গাছপালার সবুজ রং চোখের উপরে ভেসে ওঠেনি। বিমল, কুমার, কমল ও রামহরি আর থাকতে পারল না। তারা তখনই উড়োজাহাজ ছেড়ে নেমে পড়ল নিচে। আমিও নিচে নামলাম। পাখাও যদিও আমাদের সঙ্গ ছাড়ল না। হা, কি আরাম! এতকাল পরে পৃথিবীর প্রথম স্পর্শ, সে যে কি মিষ্টি! মাটিতে পা দিয়েই সেটা প্রথমেই টের পেলাম। আমরা আমাদের স্বদেশে ফিরে এসেছি। এমন সময় কমল তড়াক করে এক লাফ মেরে পড়ল। আরে, এ তো আমাদের পৃথিবী বটে। এক লাফে আমি তো আর 3 তলা সমান উঁচু হতে পারলাম না। খানিক তফাতে হঠাৎ কি একটা শব্দ হলো, তুরুম তুরুম তুরুম, যেন ভারী পায়ের শব্দ। আমরা চমকে এবার সামনের দিকে তাকালাম। অন্ধকারের আবরণ তখনও সরে যায়নি, তবে একটু দূরে প্রকাণ্ড একটা চলন্ত পাহাড়ের কালো ছায়ার মতন কি যেন একটা চলে যাচ্ছে বলে মনে হলো। বাঘা ভয়ানক জোরে ডেকে উঠল। আমাদের সবাই তখন স্তম্ভিতের মতন সেইখানে দাঁড়িয়ে রইলাম। নিজেদের চোখকে যদি বিশ্বাস করতে হয় তাহলে বলতেই পারি, আমাদের সামনে দিয়ে যে জিভটা চলে যাচ্ছে সেটা তাল গাছের চেয়ে কম উঁচু হবে না। তার পায়ের তালে, তার দেহের ভারে পৃথিবীর বুক যেন ঘন ঘন কেঁপে উঠছে। একসময় ওই মহাকায় জীবটা কোথায় যেন মিলিয়ে গেল, কিন্তু তার চলার শব্দ তখনও সেই একভাবে শোনা যেতে লাগলো। বিমল ফ্যাকাশে মুখে বলল, বিনয়বাবু, বিনয়বাবু, ওটা ওটা কি ছিল? আমারও যে বিস্ময়ে মুখ দিয়ে কথা সরছিল না। কোনো মতে আমি জবাব দিলাম, মানে অন্ধকারে তো কিছুই দেখতে পেলাম না। সেটুকুই দেখলাম, তাই কি ভয়ানক নয়? আমরা কোথায় এসে পড়লাম? মনে তো হচ্ছে পৃথিবীতেই, কিন্তু এইমাত্র যাকে দেখলাম সে কি পৃথিবীর হতে পারে বিনয়বাবু? ওর অবাক হয়ে ভাবতে লাগলাম, ওটা আদতে ছিলটা কি? ওদিকে আকাশের কোলে শুয়ে উষার চোখ ক্রমেই ফুটতে লাগলো, কিন্তু পৃথিবী তখনও আপনার বুকের উপর থেকে আবছায়ার চাদরখানি খুলে রেখে যায়নি। যেদিকে সেই মহাকায় জীবটা চলে গেল সেই দিকে হতভম্বের মতন তাকিয়ে
আমরা কয়েকজনে চুপ করে দাঁড়িয়ে আছি। অচম্বিতে আর এক অপরিচিত শব্দে আমরা সবাই চমকে উঠলাম। মনে হচ্ছিল হাজার হাজার স্লেটের উপরে কারা যেন হঠাৎ হাজার হাজার পেন্সিল টানছে আর আওয়াজ করছে। এক লহমায় আমাদের আড়ষ্ট ভাব খুঁজে গেল। কুমার চেঁচিয়ে বলে উঠল, আরে বিমল, ওই দেখো বামনদের উড়োজাহাজ। কিন্তু কিন্তু কি করে সম্ভব? উড়োজাহাজ তো বিকল হয়ে পৃথিবীতে এসে নেমেছে, আর মেরামত না করে তো উঠতে পারার কথা নয়। রামহরি আকাশের দিকে হাত তুলে বলল, ওই দেখো খোকু বাবু, আমাদের চোখের সামনে দিয়ে কি বিশাল একখানা কালো ছায়া বিদ্যুতের মতো যেন আকাশের দিকে উঠে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কুমার বাবু ঠিকই বলেছে, এ তো মঙ্গল করে উড়ে যায় বটে। ওরে বাপরে, কি সর্বনাশ! আরে অনেক মানুষও যে আছে ওর মধ্যে। কমল তাড়াতাড়ি বলে উঠল, কুমার বাবু বন্দুক ছুড়ুন, তাড়াতাড়ি বন্দুক ছুড়ুন। কুমার বাবু আর মিছেই চেষ্টা। বামনের আমাদের চোখে ধুলো দিয়েছে। উড়োজাহাজ বন্দুকের সীমানার বাইরে চলে গেছে। বিমলের কথা শেষ হবার আগেই উড়োজাহাজখানা আকাশের গায়ে প্রায় মিলিয়ে যাওয়ার মতো হলো। না জানি কতই বেগে সে উড়ে চলেছে। ভোরের আলো তখন মাটির বুকেও নেমে এসেছে। অন্ধকার সরে যাচ্ছে ওই বন জঙ্গলের ভিতর দিয়ে। খানিক পরে আমি বললাম, বামনেরা যে কি করে চম্পট দিল তা তো কিছুই বুঝতে পারছি না। এতগুলো লোককে আমরা তো তাদের উপরে পাহারায় রেখে এসেছিলাম। কোথায় বন্দুক নিয়ে আমরা চলে আসতেই বামনদের সাহস বেড়ে গিয়েছে, তারা মানুষদের উপর আক্রমণ করেছে। সেটাও সম্ভব, কিন্তু এখন এখানে দাঁড়িয়ে থেকে তো আর লাভ নেই। চলো, যেখানে ওই উড়োজাহাজটা নেমেছিল সেইখানটা একবার গিয়ে দেখে আসি। জায়গাটা বেশি দূরে নয়, আমরা যেদিক থেকে এসেছিলাম আবার ঠিক সেই দিকেই এগোতে থাকলাম। চারদিক তখন দিব্যি ফর্সা হয়ে এসেছে, কিন্তু চোখের সামনে যেসব দৃশ্য দেখছি তা যে একেবারে অভাবিত, অপূর্ব। পশ্চিম দিকে পাহাড়ের উপর পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে ভোরের আলোতে ঝিকমিক করছে। পাহাড়গুলোর ওপরে উদ্ভিদের চিহ্ন মাত্র নেই, কিন্তু তাদের তলাতে অনাদিকালের নীল অরণ্য। পূর্ব দিকে মস্ত একটি প্রান্তর যেন থু থু করছে, মাঝে মাঝে এক একটা গাছের কুঞ্জ। কিন্তু আশ্চর্য এই যে অত বড় মাঠের কোথাও এক কাছা ঘাসের নামগন্ধও নেই। মাঠের এক পাশ দিয়ে একটা চিকচিকে রেখা যেন এঁকে বেঁকে কোথায় চলে গেছে। নিশ্চয়ই ওটা নদী হবে। উত্তর দিকেও বন জঙ্গল আর গাছপালা। অধিকাংশ গাছই বড়ই ছোট ছোট এবং তাদের আকার এমনই অদ্ভুত যে পৃথিবীর কোনো গাছের সঙ্গেই তা মেলে না। দক্ষিণ দিকের গাছপালার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে অনেক দূরে জলের উপরে সূর্য কিরণের ঝিকিমিকি। জলের নীল রং দেখে আন্দাজ করলাম সেটা সমুদ্র। আমাদের পায়ের তলাতে যে জমি রয়েছে তাও অত্যন্ত কঠিন, প্রায় পাথর বললেই চলে। সেখানেও ঘাসের চিহ্ন মাত্র নেই। মাঝে মাঝে এক একটা ঝোপের ভেতরে অজানা নানা রকম সব আশ্চর্য ফুল ফুটে আছে, কিন্তু সেই সব ফুলের কোনোটারই আকার কিন্তু ছোট নয়। তাদের সকলেরই বোঁটায় বড় বড় কাঁটা। বিমল কৌতূহলী চোখে চারদিকে চেয়ে বলল, কি আশ্চর্য বিনয়বাবু, আমরা কোন দেশে এসে পড়েছি? এমন ভোরের বেলা, অথচ একটা পাখি পর্যন্ত ডাকছে না। কোথায় এটা?
এমন বন জঙ্গল, অথচ একটা ফড়িং কি প্রজাপতি পর্যন্ত উঠছে না। সত্যি বিমল, এ যে বড় অদ্ভুত ব্যাপার। চারিদিকে কোথাও কোনো জীবের সাড়া নেই, চিহ্ন অবধি নেই। বিষয়ে ততক্ষণে আমারও হাঁ হবার জোগাড়। মুগ্ধ দৃষ্টিতে চারদিকে নজর ফেরাতে ফেরাতে বললাম, এ যেন ময়নামতির মায়া কানন। ময়নামতির মায়া কানন? সে আবার কি? প্রাচীনকালে বাংলাদেশে মানিকচন্দ্র বলে এক রাজা ছিলেন, আর ময়নামতি তার রানী। প্রবাদ আছে, ময়নামতি ডাকিনী বিদ্যা শিখে তার গুরুর বরে অমর হয়েছেন। এবার এইখানে এসে আমার মনে হচ্ছে এ যেন সেই ময়নামতির মায়াপুরী, যেখানে কীট পতঙ্গ কি পশু পক্ষী পর্যন্ত ভয়ে দেখা দেয় না। এ তো আশ্চর্য গল্প। ভয় কি আর পাই সাধে বাবু? যে সব বিপদ সবে পার করে এলুম, তাতে তো আর কোনো কিছুই আর অসম্ভব মনে করি না। কে জানে আবার কোন মূল লুকে এলুম। আবার পৃথিবীর সঙ্গে এর কিছুই মিলছে না। যেখানে পাখি নেই, প্রজাপতি নেই, ফড়িং নেই, সে আবার কিসের পৃথিবী বলুন তো? তার উপরে এই শেষ রাতে চোখের সামনে দেখি একটা পাহাড়ের মতন চলে গেল, অত বড়, উড়ে বাপরে। পৃথিবী থেকে সেরকম কোনো জীব থাকে বলুন? আমি আর কোনো জবাব দিলাম না, কারণ উত্তরটা আমারও জানা নেই। বিমল বলল, বিনয়বাবু, আমাদের উড়োজাহাজটা ঠিক কোথায় এসে নেমেছিল আমরা বোধহয় তা ঠিক করতে পারবো না। আহা, উড়োজাহাজের ভেতরে যে মানুষগুলো ছিল, না জানি তাদের কি দশা হবে এবারে। কি আর করার রামহরি, যার অদৃষ্টে যা আছে তা তো হবেই। তাদের আবার মঙ্গল গ্রহে ফিরে যেতে হবে, এই আর কি। আরে এখনো সব বাজে কথা রেখে নিজেদের কথা ভাবো। আমাদের অদৃষ্ট খুব উজ্জ্বল বলে মনে হচ্ছে না তো? ও কি বিমল, বিমল তাকিয়ে দেখো। কুমারের দৃষ্টি অনুসরণ করতেই আমরা সকলেই স্পষ্ট দেখতে পেলাম অল্প দূরের ওই বনের এক অংশ উপর থেকে তলা পর্যন্ত যেন দুলছে। আর তারপরেই দেখা গেল বনের উপরে চূড়োর মতন খুব উঁচু একটা গাছ বার দুয়েক দুলেই মরমর শব্দে ভেঙে পড়ে অদৃশ্য হয়ে গেল। কতখানি জায়গা জুড়ে বন দুলছে। কে কে আছে ওখানে? এত দুলছে কেন? এখন তো ঝড়ও নেই আর জোরে হাওয়াও বইছে না। তবে অত বড় গাছ এত সহজে ভাঙলো কে? বাঘ একবার ডেকে উঠেই ছুটে সেই বনের ভেতর গিয়ে ঢুকলো। আমার গা যেন এবার শিউরে শিউরে উঠতে লাগলো। আমি বিজ্ঞানকে মানি এবং বিজ্ঞান অনেক অসম্ভব ব্যাপারকে সম্ভব করেছে, তাও আমি জানি। কিন্তু এখানে এসে যে সব কাণ্ড দেখছি তাতে কোনো হদিশই যে পাচ্ছি না আমি। আমার চোখের ভ্রম, মনের ভ্রম, নাকি সত্যিই কোনো অলৌকিক ব্যাপার? ঠিক এই সময় হঠাৎ দেখি বাঘা তীরের মতন বেগে বনের ভিতর থেকে বেরিয়ে এলো। তার লেজ পেটের তলায় গুটোরো এবং চোখ দুটো বিষম ভয়ে যেন ঠিকরে বেরিয়ে পড়তে চাইছে। সে সেই বিমলের পায়ের তলায় মুখ গুজে শুয়ে পড়ল। বিমলে তার মাথা চাপড়াতে চাপড়াতে বলল, বাঘা তো কখনো ভয় পায় না। কি এমন দেখলো সে ওখানে? না না বিমল, এ জায়গা বড় সুবিধার নয়। চলো এখান থেকে আমরা চলে যাই। একটা মাথা গোঁজবার ঠাঁই খুঁজতে হবে তো। কুমারের কথা শুনে বিমল একবার বাঘা আর একবার বনের দিকে তাকিয়ে বলল, বনের ভিতরে নিশ্চয়ই এমন অদ্ভুত কিছু জিনিস আছে সেই জগতে বাঘা কোনোদিন দেখেনি হয়তো চোখে, বা হয়তো আমরাও দেখিনি। আমরা সেই ভয়াবহ অরণ্য থেকে পালাবার জন্য তাড়াতাড়ি পা চালাতে থাকলাম। চলতে চলতে পিছনে তাকিয়ে সেই একই দৃশ্য দেখছিলাম। বনের এক জায়গায় গাছপালা অত্যন্ত অস্বাভাবিক রকম ভাবে দুলছে আর দুলছে। কেন দুলছে? কে দোলাচ্ছে?
বাঘ আমাদের পায়ে পায়ে জড়িয়ে জড়িয়ে চলতে লাগলো। ভয়ে সে তখনও যেন জড়সড় হয়ে আছে। বনের ভিতরে যে কি বিভীষিকা লুকিয়ে আছে, বাঘা যে কি দেখে ভয়ে মুষড়ে পড়েছে, অনেকে ভেবেও তার কোনো কুল কিনারা করতে পারলাম না। আমার বাঘা বাঘ দেখলেও ভয় পায় না, কিন্তু এই অবস্থায় যখন এমন কাহিল হয়ে পড়েছে, তখন এটা বেশ বোঝা যাচ্ছে যে বনের ভিতরে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কাণ্ড আছে। চুপি চুপি ওখানে গিয়ে আমি একবার দেখে আসবো কি? তুমি কি পাগল হলে বিমল? বিপদকে যেচে ডেকে আনার সত্যি কোনো দরকার আছে কি? আচ্ছা, আপনি যখন মানা করছেন তখন আর যাব না। আমরা আবার এগোতে থাকলাম। আশেপাশে আরো অনেক ঝোপ জঙ্গল আর বন রয়েছে। কেন জানি না সেগুলোর পাশ দিয়ে যেতে আমার বুকটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। প্রতি পদেই মনে হতে লাগলো এই সব বন জঙ্গলের মাঝখানে সাক্ষাৎ মৃত্যু যেন আমাদের অপেক্ষায় ওঁত পেতে বসে আছে। হয়তো হয়তো ওই যে সেই এক আওয়াজ, ভারী ভারী পা ফেলে কে যেন হেঁটে চলেছে। প্রতি শব্দের সঙ্গে সঙ্গেই পৃথিবীর বুক যেন কেঁপে কেঁপে উঠছে। বনের ভিতরে যেন কোনো পর্বত প্রমাণ দানব আপন মনে এধারে ওধারে ঘুরে ফিরে চলাফেরা করে বেড়াচ্ছে, যার পায়ের শব্দেই পৃথিবী কাঁপে। না জানি তার আকার কি ভয়ানক। আর একবার যদি সে মানুষের গন্ধ পায়, তাহলে কি আর আমাদের রক্ষা আছে? আরব্য রজনীর উপন্যাসের সিন্দবাদ একবার এক দৈত্যের কবলে গিয়ে পড়েছিল। গালিভার সাহেবের ভ্রমণ কাহিনীতেও দৈত্য মুল্লুকের কথা আছে। তবে কি সেসব গল্প কাল্পনিক নয়? আমরাও কি সত্যিই তবে কোনো দৈত্যদের দেশে এসে পড়েছি নাকি? বিনয়বাবু, আমরা তো কেউ এখানকার কিছুই চিনি না। কোন দিক নিরাপদ কি করে তা জানতে পারবো? বিমলের কথা সত্যি। খানিক ভেবে বুঝলাম দক্ষিণ দিক, অর্থাৎ যেদিকে সমুদ্র আছে সেদিকটা বেশ ফাঁকা। সেদিকে জঙ্গল নেই, কাজেই লুকোনো কোনো বিপদের ভয়ও নেই। তার উপরে দক্ষিণ পশ্চিম দিকে খুব বড় একটা পাহাড়ও রয়েছে। মঙ্গল গ্রহের মতো এখানেও আমরা সেই পাহাড়ের ভিতরে গিয়ে আশ্রয় নিতে পারব। আমি সেই কথা বলতেই সকলেই আমার প্রস্তাবে রাজি হলো। আর তখনই আমরা সেই পাহাড়ের দিকে এগোতে থাকলাম। পাখি নেই, প্রজাপতি নেই, মানুষের সারা শব্দ নেই। চারিদিকে যেন খালি বন, পাহাড় আর সমুদ্র। মনে হচ্ছিল আমরা যেন বৈজ্ঞানিকদের পৃথিবীর সেই বাল্যকালে ফিরে গেছি, যখন মানুষের নামও কেউ শোনেনি, যখন পৃথিবীতে বাস করত শুধু প্রকাণ্ড কিম্ভূতকি মার্কা আশ্চর্য সব জানোয়ার। আকাশের দিকে তাকিয়ে দেখি অনেক উঁচুতে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। তাহলে এদেশেও পাখি আছে? সকলকে ডেকে সেটা দেখাতে এবার বিমল বলল, কিন্তু কিন্তু এগুলো কি পাখি? মনে তো হচ্ছে চিল। ঈগল ঈগল। ওদের ল্যাজটাই বা কিরকম দেখুন না। তাই তো, ওদের ল্যাজগুলো যেন চতুষ্পদ জীবের মতো। যে কি পাখি এগুলো? ভালো করে দেখবার আগেই পাখির ঝাঁক ক্রমে দূরে মিলিয়ে গেল। আর ঠিক সেই সময় হঠাৎ পিছন থেকে কমল আর্তনাদ করে উঠল। চমকে ফিরে দেখি কমলের পিঠের ওপরে অদ্ভুত আকারের একটা জীব এসে বসেছে এবং কমল প্রাণপণে সেটাকে পিঠ থেকে ঝেড়ে ফেলবার চেষ্টা করছে। কমল কিছুতেই সেটাকে তাড়াতে পারছে না। অগত্যা উপায়ন্তর না থাকায় আমরা সকলে মিলে জীবটাকে মেরে ফেললাম। ভারী অদ্ভুত জীব বটে।
দেখতে মস্ত বড় একটা ফড়িংয়ের মতো, প্রায় 1 হাত লম্বা, কিন্তু তার মুখে সাঁড়াশির মতন দুখানা বড় বড় দাঁড়া রয়েছে। দেহের 2 ধারেও রয়েছে দুখানা করে 4খানা হাত দেড়েক লম্বা টানা। ও বাবা, এই যে বোম্বাই ফড়িং। কমলের দিকে চেয়ে দেখি তার ঘাড়ের পিছনে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। এবার কুমার হঠাৎ চেঁচিয়ে একদিকে আঙুল তুলল। আরে ওই দেখো, ওই দেখো! আর সেই দিকে তাকাতেই দেখি গাছপালার ভিতর থেকে পালে পালে বোম্বাই ফড়িং বেরিয়ে আসছে। আরে পালাও, পালাও! ওরা আমাদের দেখতে পেলে আমরা কেউ বাঁচবো না, পালাও! সবাই তীর বেগে দৌড়াতে লাগলাম। ফড়িং দেখে এর আগে মানুষ বোধহয় কখনো পালায়নি। এবার তার চেয়েও বড় কথা, এরকম ফড়িংই বোধহয় আগে মানুষ কখনো চোখেই দেখেনি। এই তো সমুদ্র তীর। উপরে নীল পদ্মের রং মাখানো অনন্ত আকাশ, নিচে পৃথিবী দেবীর পরনের নীলাম্বরীর মতন অনন্ত নীল সায়রের লীলা। সমুদ্রের বুকের উপরে বসে সূর্যের আলো হাজার হাজার হিরে মানিক নিয়ে যেন ছিনিমিনি খেলছে। আমরা চুপচাপ বসে থেকে এক দৃষ্টিতে তাই দেখতে লাগলাম। একটা সময় পর বিমলই প্রথমে কথা বলল। বিনয়বাবু, এখন উপায়? আমরা যে পৃথিবীতেই এসেছি তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এ কোন দেশ? এখান থেকে কোন দিকে কত দূরে মানুষের বসতি আছে তা তো আমরা কিছুই জানি না। আর এখানে থাকাও তো আর সম্ভব নয়। কি খেয়ে বেঁচে থাকবো আমরা? চেষ্টা করলে বনের ভেতরে শিকার মিলতে পারে। তা হয়তো মিলতে পারে, কিন্তু কিন্তু তাও তো কেবল বন্দুকের টোটা না ফুরোনো পর্যন্ত। তার আগেও তো আমরা এই দেশ থেকে পালাবার পথ খুঁজতে পারি। সে না হয় হলো, কিন্তু শিকার পেলেও আমরা রাঁধবো কি করে? আমাদের সঙ্গে তো দেশলাইও নেই, তো আগুন জ্বালবো কি করে? তাহলে আর কি, আমাদের কাঁচা মাংস খাওয়াই অভ্যেস করতে হবে। মন্দ কি, সেও তো এক নতুনত্ব। কি বলো বাবু? ভয় নেই, আপনাদের কাঁচা মাংস খেতে হবে না, আমি বরং আপনাদের রেঁধে খাওয়াবো। তা তুমি আগুন কোথা থেকে পাবে রামহরি? কেন, ওই পাহাড়ের পাশ দিয়ে আস্তে আস্তে আপনারা দেখেননি কত ছোট বড় চকমকি পাথর পড়ে রয়েছে? তো সে কি, তাই নাকি? বাহ, যা হোক, তাহলে আমাদের একটা বড় ভাবনা দূর হলো। কি বলো বিমল? ইস্পাতের জন্য আর ভাবতে হবে না, আমাদের সঙ্গে তো ছোড়া ছুরি আছেই, তারই কাজ চালিয়ে নেব। ও বিনয়বাবু, শুনেই যে আমার খিদে পেয়ে গেল। এখন খাই কি? আরে শিকার না পেলে আমাদের এই হাওয়া খেয়েই বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কেন বিনয়বাবু? খাবার তো আমাদের সামনেই রয়েছে, হাত বাড়িয়ে নিলেই হয়। সামনে? কোথায় খাবার কুমার? ওই তো, ওই দেখো। কুমারের ইশারা অনুসরণ করে যে দেখি আমাদের সামনে বালির উপরে অনেকখানি জায়গা জুড়ে হাজার হাজার গর্ত, আর প্রত্যেক গর্তর সামনে বসে রয়েছে এক একটা লাল রঙের কাঁকড়া। বিমল মহা উল্লাসে এক লাফ মেরে বলল, কি আশ্চর্য, এতক্ষণ তো আমি দেখতেই পাইনি। এরপর আমরা সকলেই কাঁকড়া ধরতে ছুটলাম, কিন্তু খানিকক্ষণ ছুটোছুটি করার পরেই বুঝলাম যে কাজটা মোটেই সহজ নয়। তাদের কাছে যেতে না যেতেই তারা বিদ্যুতের মতো গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিছুতেই ধরা দেয় না। তারা কেউ আত্মসমর্পণে রাজি নয় দেখে আমরাই শেষটা গর্ত খুঁড়ে তাদের গোটা কতককে অনেক কষ্টে বন্দি করলাম। এবার গর্ত খুঁড়তে খুঁড়তে কমল হঠাৎ একরাশ
ডিম আবিষ্কার করল। মোট 100টা ডিম। আমি তা দেখে একগাল হেসে বললাম, ব্যাস ব্যাস ব্যাস, আর আমাদের খাবারের ভাবনাই তো নেই। আরে এগুলো তো কচ্ছপের ডিম। কিন্তু কচ্ছপের ডিম কি মানুষে খায়? আরে নিশ্চয়ই খায় গো। দক্ষিণ আমেরিকার এক জায়গায় কচ্ছপের ডিম আর মাংসই তো সেখানকার মানুষের প্রধান খাবার। আর এখানে যখন কচ্ছপের ডিম পাওয়া গেছে, তখন আজ রাত্রে আমরা কচ্ছপও ধরতে পারবো, ঠিক কিনা? তাহলে তো ভাগ্যদেবী এখন আমাদের উপরে একেবারে বিমুখ হননি। আরে আর তো তর্স হয়েছে না, আগুন জ্বালো, আগুন জ্বালো তাড়াতাড়ি। পাহাড়ের উপরে এখানেও একটা গুহা খুঁজে নিতে আমাদের বেশি দেরি লাগলো না। এই গুহাটির সবচেয়ে সুবিধা এই যে এর ভিতরটা বেশ লম্বা চওড়া হলেও মুখটা এমন ছোট যে হামাগুড়ি না দিয়ে ভিতরে ঢোকবার উপায় নেই। কাজেই আত্মরক্ষার পক্ষে গুহাটি খুবই উপযোগী। সমুদ্র তীরে যেখানে কচ্ছপের ডিম পাওয়া গিয়েছিল, সন্ধ্যার পর আমরা সেইখানে গিয়ে একখানা বড় পাথরের আড়ালে লুকিয়ে রইলাম ওই কচ্ছপ ধরবার জন্য। দক্ষিণ আমেরিকাতে কিভাবে কচ্ছপ শিকার হয় তা আমি অবশ্য বইয়ে পড়েছি। কচ্ছপদের স্বভাব হচ্ছে ডাঙায় উঠে বালির ভেতরে ডিম পাড়া। রাত্রে তারা দলে দলে ডাঙায় এসে ওঠে। স্ত্রী কচ্ছপ ডিম পেড়ে বালির ভেতরে লুকিয়ে থাকে। এক একটা কচ্ছপ একসঙ্গে 80 থেকে 120টা পর্যন্ত ডিম পাড়ে। তারপর ভোর হওয়ার আগেই আবার তারা জলে ফিরে যায়। আর শিকারীদের কাজ হচ্ছে ওই কচ্ছপদের ধরে উল্টে দেওয়া, আর তাহলেই তারা পালাতে পারে না। এবার উল্টে দেওয়ার সময় একটু সাবধান হওয়াটা খুব দরকার, যাতে কচ্ছপের ডানা বা মুখের কাছে শিকারীর হাত না পড়ে। কচ্ছপের কামড় কিন্তু ভারী ভয়ানক, আর তার ডানার আঘাতও এমন জোরালো যে এক আঘাতে মানুষের পায়ের হাড় অবধি মট করে ভেঙে যায়। এইসব কথাই আমি সবাইকে বুঝিয়ে দিতে লাগলাম। আকাশে তখন এক ফালি চাঁদ দেখা দিয়েছে, কিন্তু তার আলো এতই ক্ষীণ যে অন্ধকার তাতে কোনো মতেই দূর হচ্ছে না। যে ভয়ানক বন থেকে আমরা পালিয়ে এসেছি, অনেক দূরে একটা জমাট কালো ছায়ার মতন তাকে দেখা যাচ্ছে। আর তার দিকে যতই তাকাই, আমাদের বুক যেন দুরু দুরু করে ওঠে। ওই বনে যে আদতে কি আছে একমাত্র ভগবানই তা জানেন। এমন সময় সাদা বালির উপরে একটা কালো রেখা টেনে প্রকাণ্ড একটা কচ্ছপ আমাদের সামনে খুব কাছে এসে চারিদিকে এক পা ঘুরে এলো। বিমল তাকে তখনই ধরতে যাচ্ছিল, কিন্তু আমি বাধা দিয়ে চুপি চুপি বললাম, থামো থামো, এরা হচ্ছে কচ্ছপদের কর্তা। ওকে এসে চারিদিকটা গন্ডি কেটে যাক। কর্তা গিয়ে খবর দিলে পর আর সব কচ্ছপ এসে ওই গন্ডির ভেতরে আড্ডা কাটবে, আর তারপর আমরা আক্রমণ করব। এখন চুপ। হ্যাঁ তাই তো, ওই যে কাচিমা তো ফিরে যাচ্ছে। আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কচ্ছপ কর্তা ফিরে যাবার পরই দলে দলে ছোট বড় কচ্ছপ ডাঙার উপরে উঠে আসতে লাগলো, আর তারপরেই শুরু হলো আমাদের আক্রমণ। আমরা তীর বেগে দৌড়ে গিয়ে তাদের এক একটাকে ধরে বালির উপরে চিৎ করে ফেলে দিলাম। কাজটা অবশ্য খুব সহজ নয়, কারণ তাদের অনেকের ওজন প্রায় 1 মণ কি তারও বেশি। এইভাবে আমরা প্রায় গোটা 10 কচ্ছপকে বন্দি করলাম। বাকিগুলো তখন জলে পালিয়ে গেল। এবার আগেই কতকগুলো শুকনো লতা সংগ্রহ করে এনেছিলাম বন্দীদের বাঁধবার জন্য। এবার সেই লতা দিয়ে আমরা তখনই সে কাজ শুরু করে দিলাম। বিমল বলল, যাক, এখন কিছুদিনের জন্য আমাদের পেটের ভাবনা রইল না।
এইবারে এই দেশ থেকে পালাবার কথা ভাবতে হবে। বিমলের কথা শেষ হতে না হতেই ভীষণ এক বিকট চিৎকারে সমস্ত পৃথিবী যেন পরিপূর্ণ হয়ে গেল। উফ, তেমন উচ্চ চিৎকার আমি জীবনে আর কখনো শুনিনি। যেন হাজারটা সিংহ একসঙ্গে একস্বরে গর্জন করে উঠল। সেই অমানুষিক চিৎকারে আমাদের সমস্ত শরীর যেন এলিয়ে পড়ল। কেউ আমাদের আক্রমণ করলেও তখন আমরা সেখান থেকে এক পা নড়তে পারতাম না। আবার 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 সেই আকাশ ফাটানো গর্জন। আরে ও কি? সমুদ্রের জল থেকে ওটা কি উঠে আসছে? কি কি ওটা? অস্পষ্ট আলোয় তাকে ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু তার মাথা প্রায় তাল গাছের সমান উঁচু। তার দেহের তুলনায় হাতির দেহটাও যেন বিড়ালের সামনে নেংটি ইঁদুরের মতো নগণ্য। সেই ভয়ানক সমুদ্র দানবের চোখ দুটো আলো আঁধারির মধ্যে অগ্নিশিখার মতো জ্বলে জ্বলে উঠছে। থর থর করে কাঁপতে কাঁপতে আমি কোনো মতে বললাম সবাইকে, পালাও পালাও পালাও। আমার পা দুটো যে অসাড় হয়ে গেছে বিনয় বাবু, পালাবার তো কোনো উপায় নেই। ওদিকে রামহরি একটা আর্তনাদ করে তখন অজ্ঞান হয়ে পড়ে গেল। কুমার আর কমল তার দুই হাতে কান চেপে বালির ওপর বসে পড়ল। আমারও দুই চোখ যেন প্রায় অন্ধ হয়ে আসছে। এখন এখন উপায় কি? পরক্ষণেই জলের ভিতর থেকে সেই সৃষ্টি ছাড়া জীবটা যখন প্রথম মাথা তুলল, তা দেখে মনে হচ্ছিল সেটা যেন বিষম মোটা অজগর সাপের মতো। কিন্তু এক মুহূর্ত পরেই হাফ ছায়ার মতো দেখা গেল তার বিরাট দেহটা। তার চারটে পা, আর পাগুলো তার দেহের তুলনায় খুব ছোট হলেও প্রত্যেক পাখানা অন্তত ৬-৭ ফুটের চেয়ে কম উঁচু হবে না। আমরা স্তম্ভিতের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। সেই সাগর দানব ডাঙায় উঠে তার প্রায় ২৫-৩০ ফুট লম্বা ল্যাজখানাকে বার কতক বালির ওপর আছড়াল। তারপর হঠাৎ নিজের হাতির চেয়ে দ্বিগুণ লম্বা আর দ্বিগুণ চওড়া উঁচু দেহের উপরে ২০ ফুট লম্বা অজগরের মতো গলা শূন্যে তুলে দিয়ে আবার তেমনি বাজের মতন চিৎকার করে উঠল। আর ঠিক সেই সময় তার মাথাটা এত উপরে উঠল যে পাশে কোনো ৩ তলা বাড়ি থাকলেও তার ছাদের উপর থেকে সে অনায়াসে শিকার করতে পারত। তার ভীষণ চিৎকারে রামহরির মূর্ছা আপনি ছুটে গেল। সেই চিৎকারে প্রীতের চিরনিদ্রাও বোধহয় ভেঙে যায়। রামহরির মূর্ছা তো সামান্য কথা, তবু আমরা কেউ সেইখান থেকে পালাতে পারলাম না। যেন এক অসম্ভব দুঃস্বপ্ন দেখে আচ্ছন্নের মতো দাঁড়িয়ে থাকলাম সবাই। তারপরেই অচম্বিতে চিৎকার থামিয়ে সেই ভীষণ জীবটা ঝপাং করে আবার সেই সমুদ্র জলে ঝাঁপিয়ে পড়ল। দেখতে দেখতে দেহের সমস্তটা আবার অদৃশ্য হয়ে গেল, আর জলের ওপর জেগে রইল শুধু তার অজগরের মতন মাথা আর খানিকটা গলা। ওই মাথা ও গলার তলায় যে প্রকাণ্ড এক অদ্ভুত দেহ আছে, তাকে না দেখলে কেউই তা কল্পনা করতে পারত না। এতক্ষণে আমাদের সার হলো। আমি বললাম, চিপটা বোধহয় আমাদের কাউকে দেখতে পায়নি। এই ফাঁকে তাড়াতাড়ি চলো চলো পালাই আমরা, চলো চলো।
তারপরই একসঙ্গে তীরের মতন পাহাড়ের দিকে ছুট দিলাম আমরা। একেবারে গুহার সামনে না গিয়ে দাঁড়াতে আমাদের ভরসা হলো না। বাবু, কি দেখে এলাম আমরা, কি দেখে এলাম? আমিও তাই ভাবছি। রামহরি 2 হাত কপাল চাপড়ে পড়ল। আর ভেবে কি হবে, এখানে আর আমাদের নিস্তার নেই, কোনো নিস্তার নেই আর। আচ্ছা বিনয়বাবু, মঙ্গল ছাড়াও কি আর কোনো গ্রহে জীবের বসতি আছে? থাকতেও পারে কুমার, অস্বাভাবিক তো কিছুই নয়। আমরা কি তাহলে অন্য কোনো গ্রহে এসে পড়েছি, যা পৃথিবীর মতনই দেখতে হয়তো? আর যাই হোক না কেন, পৃথিবীতে তো এমন জীব নেই। দেখো, আমরা যে পৃথিবীতে এসেছি তাতেই কোনো সন্দেহ নেই। এরকম সাগর দানবের কথা আমরা আর কখনো শুনিনি বটে, কিন্তু এই বিপুল পৃথিবীর কোথায় কি আছে মানুষ তার সব রহস্য তো জানে না। তবে যে জীবটাকে আমরা এখানে দেখলাম, এটি নিশ্চয়ই কোনো প্রাগৈতিহাসিক জীব। প্রাগৈতিহাসিক কি জানো তো? যে যুগের ইতিহাস পাওয়া যায় না, আর সেই যুগকেই ইংরাজিতে প্রিহিস্টোরিক যুগ বলে। এই প্রিহিস্টোরিক কথাটিকে বাংলায় বলে প্রাগৈতিহাসিক। বুঝতে পেরেছ? হ্যাঁ, সে যুগের কথা আমি বইতে পড়েছি। পৃথিবীর সেই আদিম যুগে যখন মানুষেরও জন্ম হয়নি, তখন জলে স্থলে আকাশে নানান অদ্ভুত আকারের জীবজন্তু বিচরণ করে বেড়াত। তখনকার সেখানে জলচরা স্থলচর জীবের আকার ছিল ওই ছোটখাটো কোনো পাহাড়ের মতোই, আর তাদের প্রকাণ্ড প্রকাণ্ড সব কঙ্কাল এখনো মাটি খুঁড়লে পাওয়া যায়। কিন্তু বিনয়বাবু, সেসব জীব তো মানুষ জন্মানোর আগেই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেছে। দেখো বিমল, এ কথা জোর দিয়ে বলা যায় না। পৃথিবীতে এখনো এমন অনেক স্থান আছে মানুষ যেখানকার কথা কিছুই জানে না। এবার সেই সব জায়গায় কি আছে না আছে কেই বা তা বলতে পারে। মাঝে মাঝে ভ্রমণকারীদের বর্ণনায় পড়া যায় যে পৃথিবীর স্থানে স্থানে কেউ কেউ সেকেলে জানোয়ারদের মতন অসম্ভব সব আকারের জানোয়ার সচক্ষে দর্শন করেছে। সে কথা অনেকেই বিশ্বাস করেন না বটে, কিন্তু কথাটা যে মিথ্যে এমন প্রমাণও তো নেই। এই যে আজ আমরা যে অদ্ভুত জীবকে দেখলাম, এটাকে তো ঠিক চোখের ভুল বলে উড়িয়ে দেওয়া চলবে না। প্রাগৈতিহাসিক বা সেকেলে জীবেদের অনেক কাহিনী আমি পড়েছি। সেকালে ডিপ্লোডোকাস বলে এক প্রকাণ্ড জানোয়ার ছিল। আজ যে সাগর দানবকে আমরা দেখেছি, তার সঙ্গে ওই ডিপ্লোডোকাসের চেহারা আশ্চর্য রকম মিলে যায়। কিন্তু আজ অনেক রাত হয়েছে, এসব কথা এখন থাক। সবাই চলো, এমনি ধকল গেল, একটু বিশ্রাম নেবে। পরদিন সকাল বেলায় আমরা ভয়ে ভয়ে আবার সমুদ্র তীরে গেলাম, বন্দি কচ্ছপগুলোকে ধরে আনবার জন্য। সৌভাগ্যের কথা, সাগর দানবের আর দেখা পাওয়া গেল না। কেবল যে জায়গায় দাঁড়িয়ে সে আস্ফালন করছিল, সেখানটায় দেখা গেল বালির ভেতরে মস্ত একটা গর্ত হয়েছে। আর সেই গর্তের মধ্যে অনায়াসে প্রায় 10-12 জন লোককে কবর দেওয়া যায়। যার লেজের এত জোর, তার গায়ের জোরও যে কত, তা কল্পনা করার দুঃসাহসও আমাদের না হওয়াই ভালো। বালির উপরে সাগর দানবের প্রকাণ্ড প্রকাণ্ড পায়ের দাগও আমাদের চোখে পড়ল। হঠাৎ কমল বলে উঠল, এ কি, মাত্র 3টে কচ্ছপ রয়েছে,
বাকিগুলো গেল কোথায়? তাই তো, বেশ মনে আছে 10টা তো কচ্ছপ ধরেছিলাম আমরা, আর তারা তো নিজে নিজে বাঁধন খুলে পালাতে পারবে না। তাহলে আর ঠিক তখনই আমাদের চোখে পড়ল তাদের পিঠের শক্ত খোলগুলো ভাঙা চোরা অবস্থায় একটু দূরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তার মানে কোনো জীব এসে যে তাদের মাংস খেয়ে গেছে তা বুঝতে আর অসুবিধা হলো না। আর কেন জানি না আমার মনে হলো এ নিশ্চয়ই সেই সাগর দানবের কীর্তি। বিনয়বাবু, বিনয়বাবু দেখে যান, দেখে যান বিনয়বাবু। বিমলের ডাকে দৌড়ে গেলাম। তার কাছে গিয়ে দাঁড়াতেই বিমল নিচের দিকে আঙুল তুলে দেখালো, যে দেখি বালির উপরে বড় বড় পায়ের ছাপ। দেখছেন, এগুলো কিন্তু সাগর দানবের পায়ের দাগ নয়, তবে নিশ্চিত এটা একটা বিরাট দেহধারী কোনো দানবের পায়ের চিহ্ন। দেখুন, প্রত্যেকটা পায়ের দাগ লম্বায় অন্তত 3 ফুটের চেয়ে কম নয়। তাহলে ভাবুন এই জীবটার আকার কি প্রকাণ্ড হতে পারে। আমি অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম। কিছুক্ষণ পর বিমল সেই পায়ের দাগ অনুসরণ করে এগোতে থাকলো। রামহরি, কুমার আর কমলকে সেইখানেই অপেক্ষা করতে বলে আমিও বিমলের পিছনে পিছনে চললাম। বিনয়বাবু, যার পায়ের দাগ আমরা দেখছি সেই নিশ্চয়ই কচ্ছপগুলোকে খেয়ে ফেলেছে। আমারও তাই বিশ্বাস। কিন্তু অত বড় বড় 7-7টা কচ্ছপ একসঙ্গে খাওয়া তো যে কোনো জীবের কর্ম নয়। তা তো নয়, কিন্তু তুমি কোথায় যাচ্ছ বিমল? জীবটা কোথায় থাকে তাই দেখতে। কোন দিক থেকে বিপদ আসবার সম্ভাবনা সেটা আগে থেকে জেনে রাখা ভালো। আমি আর কিছু না বলে বিমলের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলাম। আমরা প্রায় 1 মাইল পথ পার হয়ে আসা সত্ত্বেও দেখি পায়ের দাগের রেখা তখনও ঠিক সমানই চলছে। খানিক তফাতেই একটা ছোটখাটো বন রয়েছে, আর পায়ের দাগ গেছে সেই দিকেই। বিমল, জন্তুটা তো মনে হচ্ছে ওই বনের ভেতরেই থাকে। তাহলে তো এরপর আমাদের আর ওই দিকে কোনো দরকার নেই, কি বলো? বিমল কি একটা জবাব দিতে গিয়ে হঠাৎ থেমে পড়ল। বিস্ফারিত চোখে ও কি দেখছে ওই দিকে তাকিয়ে। আমি ওর চোখ দেখে সেই দিকে তাকালাম। আরে আরে, ওটা ওটা কি? ওটা কি? যে দেখি একটু দূরেই হাড়গোড় ভাঙা দয়ের মতন একটা গাছ একলা দাঁড়িয়ে রয়েছে, আর তারই তলায় বসে বিচিত্র এক জানোয়ার তাকিয়ে আছে আমাদের দিকেই। চোখের সামনে দেখছি ভীষণতার জীবন্ত প্রতিমূর্তিকে। এ জীব যেন ভগবানের সৃষ্টির বাইরেকার। তার মুখখানা অনেকটা কুমিরের মতো। সামনের পা দুটো ছোট ছোট, পিছনের পা দুটো বড়, আর তার মোটা সোটা ল্যাজটা দেখতে ক্যাঙ্গারুর মতন। দেহটা অন্তত 30 হাতের চেয়ে কম হবে না। এবার হঠাৎ সে লেজ আর পিছনের পায়ে ভর দিয়ে এবার উঠে দাঁড়ালো, আর তারপরে বিকট এক অপার্থিব চিৎকার করে ঠিক ক্যাঙ্গারুর মতোই মারলো এক লাফ। এত বড় দেহ নিয়ে যে কোনো জীব এমন লাফ মারতে পারে তা না দেখলে আমি কখনো তা বিশ্বাস করতে পারতাম না। ও আমাদের দিকেই আসছে, আমাদের দিকে আসছে। পালান, পালান বিনয়বাবু, পালান, পালান। আমরা দুজন প্রাণপণে দৌড়াতে লাগলাম, আর সেই সঙ্গে কুমির ক্যাঙ্গারুও ঠিক তেমনি করেই শূন্যে লাফ মারতে মারতে আমাদের অনুসরণ করতে লাগলো। মাঝে মাঝে তার ভীষণ চিৎকার শুনে আমাদের গায়ে রক্ত যেন জল হয়ে যেতে লাগলো। তবু আমরা না থেমে দুজনে ছুটছি তো ছুটছি, আর আমাদের পিছনে লাফাতে লাফাতে আসছে সাক্ষাৎ মৃত্যুর মতন সেই ভয়ঙ্কর জানোয়ারটা। প্রতি লক্ষ্যে
সে আমাদের বেশি কাছে এসে পড়ছে। এবার ছুটতে ছুটতে চেয়ে দেখি সে তার সেই কুমিরের মতন প্রকাণ্ড মুখখানা একবার খুলছে, একবার বন্ধ করছে, এবং ভিতর থেকে দেখা যাচ্ছে লাল টকটকে হলহলে একখানা জিভ আর 2 সার দাঁত। এত বড় দেহের পক্ষে তার চোখ দুটো খুব ছোট হলেও যেমন ক্রূর তেমনি নিষ্ঠুর সেই দৃষ্টি। হঠাৎ কি সে হোঁচট খেয়ে আমি দড়াম করে পড়ে গেলাম। দারুণ যন্ত্রণায় আর্তনাদ করতে করতে আমি উঠে দাঁড়ালাম বটে, কিন্তু ছুটতে গিয়ে আর পারলাম না। ও কি বিনয় বাবু, কি হলো? কি হলো আপনার? কি হলো? আমি 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 আর ছুটতে পারছি না বিমল। আমার 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 ডান পা মুচড়ে গেছে। সে কি কথা? তো এখন তবে উপায়? এই 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 মাঝখানে থেমে গেলে তো আমরা মারা পড়বো সকলে। আমি আবার পিছনের দিকে চেয়ে দেখলাম, ততক্ষণে সেই দারবটা একেবারে একেবারে আমাদের কাছে এসে পড়েছে, আর কয়েকটা লাফ মারলেই একেবারে আমাদের ঘাড়ের ওপরে এসে পড়বে সে। আমি তখন আমার প্রাণীর আশা জলাঞ্জলি দিয়ে বললাম, বিমল বিমল তুমি শিগগির পালাও, পালাও বিমল, তুমি অন্তত প্রাণে বাঁচো, পালাও পালাও। কি আপনাকে এখানে একা ফেলে রেখে? এমন কাপুরুষ আমি নই, নই আমি। বিমল 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 আমার জন্য তুমি কেন মরবে, কেন মরবে? এখনো সময় আছে ভাইটি, পালাও পালাও, আমাকে ছেড়ে দাও এখানে। মরতে হয়তো দুজন একসঙ্গে মরবো, কিন্তু আপনাকে ফেলে রেখে আমি কিছুতেই পালাতে পারবো না। তাকিয়ে দেখি বিমল বন্দুক তুলে ফিরে দাঁড়িয়েছে। ততক্ষণে তার অদ্ভুত সাহস আর বীরত্বে আমি মুগ্ধ হয়ে হারিয়ে গেলাম যেন। তবুও কোনো মতে বললাম, বিমল বিমল তোমার ওই সামান্য বন্দুকের গুলিতে এত বড় ভীষণ জন্তুর কোনো ক্ষতি হবে না। তো হয়তো তুমি পালাও, নইলে তুমি দুজনই একসঙ্গে মরবো। পালাও তুমি। দেখাই যাক। সে বন্দুকের লক্ষ্য স্থির করতে লাগলো। সেই ভয়াবহ কুমির ক্যাঙ্গারু তার পিছনের 2 পা ও লেজে ভর দিয়ে লাফের পর লাফ মারতে মারতে তখনও এগিয়ে আসছে। সেই অতি বিপুল দেহের উপরে একটা পাহাড় ভেঙে পড়লেও তার কোনো আঘাত লাগে কিনা সন্দেহ। সেখানে বিমলের এতটুকু গুলিতে তার আর কি অনিষ্ট হবে? না, এই যাত্রা বোধ হয় আর রক্ষে নেই। আমি তো মরবই, আর আমার জন্য বিমলকেও প্রাণ দিতে হবে। হঠাৎ আমার চিন্তা সূত্র যেন ছিঁড়ে গেল বিমলের বন্দুক গর্জনের আওয়াজে। কিন্তু কি আশ্চর্য, সঙ্গে সঙ্গে দানবটাও যেন থমকে দাঁড়িয়ে পড়ল সেইখানে। বিমল আবার গুলি ছুড়ল। দানবটা আকাশের দিকে মুখ তুলে বজ্রনাদের মতন গর্জন করল। তারপর লাফাতে লাফাতে আবার যে পথ দিয়ে এসেছিল সেই দিকেই বেগে পালিয়ে গেল। বিনয়বাবু, 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 আমাদের আর ভয় নেই, ভয় নেই আমাদের। আমি হাত বাড়িয়ে বিমলকে বুকের ভেতরে টেনে নিলাম। বিমল, বিমল, তোমার তোমার সাহসী আজ আমি প্রাণ পেলাম। কিন্তু 2টো গুলি খেয়ে যদি ওই জানোয়ারটা না ভয় পেয়ে পালাতো, তাহলে আমরা কেউই আর বাঁচতাম না। কারণ আপনি ঠিক কথাই বলেছিলেন বিনয়বাবু, বন্দুকের গুলিতে ওর বিশেষ কিছুই ক্ষতি হতো না। কিন্তু ওকে দেখে বুঝতে পারছো কি, ওই কালের জীব নয়। প্রাগৈতিহাসিক কালের যে যুগকে পণ্ডিতেরা সরীসৃপ যুগ বলে থাকেন, এর আকার সেই যুগের জীবের সঙ্গে অবিকল মিলে যাচ্ছে। বিমল, বিমল, আমার দৃঢ় বিশ্বাস যে আমরা পৃথিবীর এমন কোন স্থানে এসে পড়েছি যেখানে কোনো অজানা কারণে পৃথিবীর
সেকালের জীবের এখনো বর্তমান আছে। এক অভাবিত আবিষ্কার। এই সংবাদ জানতে পারলে তো সারা পৃথিবীতে মহা আন্দোলন জেগে উঠবে। কিন্তু এই আবিষ্কারের বার্তা নিয়ে আমরা কি আবার সভ্য জগতে ফিরে যেতে পারবো? আজ যে জীবটার বিরুদ্ধে তুমি একাই দাঁড়াতে ভরসা করলে, সেই জীবটা যদি হঠাৎ পৃথিবীর কোন শহরে গিয়ে হাজির হয়, তবে ওর ভয়ঙ্কর মূর্তি দেখে শহর শুদ্ধ লোক নিশ্চয়ই শহর ছেড়ে পালাবে। কিন্তু কিন্তু তোমার মতন বীর যখন আমাদের মধ্যে আছে, তখন আমরা এদেশ থেকে বিজয়ীর মতো ফিরতে পারবো না কেন বলো তো বিমল? হ্যাঁ বীরবাবু, আপনি বারবার এই কথা তুলে আমাকে লজ্জা দেবেন না। আচ্ছা আচ্ছা, দেখি আপনার পায়ের কোনখানটা মুছে গেছে, দেখি। সেদিন গুহায় ফিরে এসে দেখি কুমার, কমল আর রামহরি তখন রান্নার আয়োজনে ব্যস্ত। রামহরি ভিজে মাটির তাল দিয়ে কতগুলো ছোট বড় পাত্র তৈরি করে সেগুলিকে পুড়িয়ে শক্ত করে নিয়েছিল। উনুন তৈরি করতেও ভোলেনি। সমুদ্রের জল যখন আছে তখন লবণের অভাব হয়নি, কাজেই অন্য কোনো মশলা না থাকলেও এই বিপদের পরে কচ্ছপের সেদ্ধ মাংস আর ডিম আজ অন্তত বোধ হয় নিতান্ত মন্দ লাগবে না। আর সত্যি তাই, মন্দ লাগলো না। বেশি আর কি বলবো, রামহরির রান্না আজ এত ভালো লাগলো যে মনে হচ্ছিল শহরে নিশ্চিন্তভাবে বসেও এর চেয়ে ভালো সুস্বাদু খাবার আর কখনো খাইনি। দিন কতক আমরা আর ওই পাহাড় থেকে নিচে নামলাম না। বেশিরভাগ সময়ই গুহার ভেতর বসে গল্প গুজবে আর পরামর্শেই কাটিয়ে দিলাম। আজ বিকেলে নাগাদ আমরা ঠিক করলাম পাহাড়ের সবচেয়ে উঁচু শিখরে উঠে দেখে আসব যে দেশে আমরা এসে পড়েছি তার চারিদিকের দৃশ্যটা ঠিক কি রকম। যথা সময়ে উপত্যকার ভিতর দিয়ে আমরা পাহাড়ের উপরে উঠতে শুরু করি। তখনও আমার পায়ের ব্যথা ততটা সারেনি, তাই বেশ কষ্টই হতে লাগলো। সেই ভাব মুখে প্রকাশ করলাম না। প্রায় 1.5 ঘন্টা পরে উপত্যকার গর্ভ ছেড়ে আমরা পাহাড়ের একটা উঁচু শিখরের ওপরে গিয়ে দাঁড়ালাম। চারিদিকে চেয়ে দেখি সমস্ত দেশটা আমাদের পায়ের তলায় ঠিক যেন রিলিফ ম্যাপের মতন পড়ে রয়েছে। মোটামুটি যেটুকু বুঝলাম, আমরা যেখানে এসে পড়েছি সেটা হলো একটা দ্বীপ। কারণ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আমাদের সব দিকেই আকাশের সীমারেখা পর্যন্ত অনন্ত সাগরের নীল জল খেলা করছে। দ্বীপের প্রায় পূর্ব দিকে সেই বিশাল ও নিবিড় বন, যেখানে এসে আমরা প্রথমে নেমেছিলাম। বললে ভুল হবে না, দ্বীপের সমস্ত বিভীষিকা ওই নিবিড় অরণ্যের ভিতরেই যেন লুকানো রয়েছে। কিন্তু এখান থেকে তার সুন্দর শ্যামলতা ছাড়া আর কিছুই নজরে পড়ে না। অরণ্যের একপাশে মস্ত একটা হ্রদ, আর তার তীরে তীরে নানা জাতীয় পাখি বিচরণ করে বেড়াচ্ছে। দূর থেকে এবার সেগুলো যে কি পাখি তা বোঝা গেল না। বাহ, এ তো দারুণ ব্যাপার। কালকে আমি বন্দুক নিয়ে ওইখানে গিয়ে 2টো পাখি শিকার করে আসবো। বিমলের কথা শেষ হতে না হতেই কুমার হেঁট হয়ে নিচের দিকে তাকিয়ে সবিস্ময়ে পড়ল। আরে দেখো দেখো, ওইখানে আবার কি একটা বিটকেল জিপ বসে আছে। পাহাড়ের ধারে গিয়ে দেখি আমাদের ঠিক নিচেই 4টে অদ্ভুত আকারের জিপ পাথরের মূর্তির মতন নিথর হয়ে চুপ করে পাশাপাশি বসে আছে।
তাদের গায়ের রং সম্পূর্ণ ধূসর, চোখগুলো ভাটার মতন গোল গোল রক্তবর্ণ। তাদের আকার প্রায় 5-6 ফুট লম্বা এবং দেহের দুপাশে দুখানা করে তাদের ডানা ও তলার দিকে একটা দড়ির মতন ল্যাজ ঝুলছে। মুখ দেখলে তাদের পাখি বলেই মনে হয়, কিন্তু কারোর গায়ে পালকের চিহ্ন মাত্র নেই। তাদের দেখতে এতটাই বিভৎস যে আমার বুকের ভেতরটা খানিকক্ষণের জন্য যেন ছ্যাঁত করে উঠল। এবার হঠাৎ আমাদের দেখতে পেয়ে তারা কেমন যেন বিশ্রী চিৎকার শুরু করে দিল। তৎক্ষণাৎ ডানা ছড়িয়ে তারা উড়ে গেল। এবার ওদের সেই ডানার বিস্তার অন্তত 15 হাতের কম হবে না। যেন এক একটা চতুষ্পদ প্রকাণ্ড জন্তু 4 পেয়ে ডানা বেঁধে শূন্যে উঠছে। তাদের দীর্ঘ চঞ্চুর ভিতর থেকে ধারালো ও বড় বড় দাঁতের সারিও আমরা স্পষ্ট দেখতে পেলাম। বাবা গো, এ কি গরুর পাখি নাকি? রামহরির নাম দেওয়ার শক্তি আছে বটে। এই কিম্ভূতকিমাকার উড়ন্ত জীবগুলোকে সত্যি অনেকটা গরুরের মতোই দেখাচ্ছিল। প্রথমটা তারা আমাদের মাথার উপর চক্র দিয়ে একবার পুড়ে গেল। তারপর হঠাৎ তাদেরই একটা তীরের মতন নিচের দিকে ঝাঁপ দিল। এবার আমরা সাবধান হয়ে যাওয়ার আগেই সে হুশ করে বিমলের ঘাড়ের ওপর এসে পড়াতে সঙ্গে সঙ্গে তার প্রকাণ্ড ডানা আর দেহের ধাক্কায় বিমল পাহাড়ের একদিকে ঠিকরে চিত হয়ে পড়ে গেল। সাবধান বিমল, সাবধান! কাছেই কুয়া ছিল। সে বন্দুকের কুঁড়ো দিয়ে সেই জীবটার গায়ের উপরে একটা ঘা বসিয়ে দিল। অমনি জন্তুটা কর্কশ চিৎকারে চারিদিক কাঁপিয়ে সেই মুহূর্তে তাকে আক্রমণ করল। কুমার আবার তাকে মারবার জন্য বন্দুক তুলতেই যাবে, কিন্তু ঠিক তার আগেই সে কুমারের একখানা হাত কামড়ে ধরল এবং চোখের পলক ফেলতে না ফেলতেই কুমারকে মাটি থেকে তুলে শূন্যের দিকে উঠল। এবার সবটা এত তাড়াতাড়ি চোখের নিমেষে ঘটল যে আমরা সাহায্য করার জন্য একখানা হাত পর্যন্ত তোলবার সময় পেলাম না। ঠিক আমার মাথার উপর দিয়েই কুমারের দেহটা শূন্যে উঠে যেতে লাগলো। ততক্ষণে আমার বিস্ময়ের চমকটা একটু ভেঙে গেছে। লক্ষ্য করলাম তখনও কুমারের দেহ হাতের নাগালের বাইরে গিয়ে পড়েনি। আর যেই ভাবা সেই কাজ, সামনের দিকে এক লাফে এগিয়ে হাত বাড়াতেই আমি কুমারের পা দুটো মুঠোর ভেতরে পেতেই সঙ্গে সঙ্গে প্রাণপণে তাই ধরে টানতে লাগলাম। কিন্তু এই গরুর পাখির গায়ের সে কি ভয়ানক জোর! সে কুমারের সঙ্গে আমাকেও প্রায় উপরে টেনে তোলবার উপক্রম করতে লাগলো। ভাগ্যে আমার বাম হাতে পাহাড়ের একটা গাছের ডাল চেপে ধরে আমি ডান হাতে কুমারের পা ধরে দেহের সমস্ত শক্তি এক করে সেখানে টানতে লাগলাম, নইলে আমাকেও হয়তো কম মুশকিলে পড়তে হতো না। এদিকে আবার বিপদের ওপর নতুন বিপদ। আমি যখন কুমারকে আর নিজেকে নিয়ে এমন বিব্রত হয়ে আছি, তখন আর একটা গরুর পাখি হঠাৎ তীরের মতো এসে আমার উপরে ছো মেরে পড়ল। তার প্রকাণ্ড ডানা দিয়ে আমাকে এমন প্রকাণ্ড একটা ঝাপটা মারলো যে কুমারের পা তো আমার হাত থেকে ফসকে গেলই, তার উপরে আমি নিজের দু চোখে সর্ষে ফুল দেখে 3-4 হাত দূরে ছিটকে গিয়ে পড়লাম। একে গুলি শব্দ না? তাড়াতাড়ি উঠে বসে দেখি খানিক তফাতেই একটা গরুর পাখি 2 ডানা ছড়িয়ে পাহাড়ের ওপর নিশ্চেষ্ট হয়ে পড়ে আছে, আর তার পাশেই রয়েছে কুমারের দেহ। সেই দেহ পুরো মরার মতন স্থির। বিমল আর রামহরি তাড়াতাড়ি কুমারের কাছে ছুটে গেল। বিমল তাকে পরীক্ষা করে বলল, না, তেমন কোনো ভয় নেই, কেবল অজ্ঞান হয়ে গেছে। মাথার উপরে তাকিয়ে দেখি বাকি 3টে গরুর পাখি তখনও শূন্যে পাক খেতে খেতে আমাদের মাথার কাছেই ঘুরছে ফিরছে।
কুমারের বন্দুকটা আমার সামনেই পড়েছিল। আমি তখনই সেটা তুলে নিয়ে লক্ষ্য স্থির করে আবার ঘোড়া টিপলুম। লক্ষ্য ব্যর্থ হলো না। আর একটা পাখি ঘুরতে ঘুরতে নিচে পড়ে পাহাড়ের ভিতর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। বাকি পাখি দুটো ভয় পেয়ে বিশ্রী চিৎকার করতে করতে ক্রমেই উপরে উঠে যেতে লাগলো। খানিক পরেই কুমারের জ্ঞান হলো। গরুর পাখির কামড়ে তার বাম হাতখানা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। তাছাড়া আর তেমন বিশেষ কিছু অনিষ্ট তার হয়নি। বিমল মরা গরুর পাখির দিকে অনেকক্ষণ ধরে অপলক চোখে সেখানে তাকিয়ে থেকে এবার অস্ফুটে বলল, সত্যি কি আশ্চর্য জীব! অতি বড় দুঃস্বপ্নেও এমন এমন কিম্ভূত কিমার্কা চেহারা দেখা যায় না। এটা কি জীব বিনয়বাবু? এর ডানা আছে, কিন্তু দেহের আর কোনো জায়গায় পাখির মতো নয়। এ চঞ্চুতে কত বড় বড় দাঁত দেখুন। দেহটা গিরগিটির মতো, যার গায়ে কোথাও পালকের চিহ্ন মাত্র নেই। তাছাড়া দেখো কুমার, আকারে এই জীবগুলো প্রায় মানুষের মতনই বড়, আর ডানা দুখানা প্রায় 15 হাত লম্বা। সিন্ধবাদের গল্পে রক পাখির কথা পড়েছি, সেও মানুষকে ছোঁ মেরে নিয়ে যেতে পারত। আচ্ছা, এটা সেরকম রক পাখি নয় তো? আমার তো মনে হয় এটা আসলে পাখি নয়। এদের উপরে দুখানা হাত আর নিচে দুখানা পা রয়েছে, এই দেখো। আর প্রত্যেক হাতে 4টে করে আঙুল। চতুর্থ আঙুলটা লম্বা হয়ে গেছে, আর তাতেই এই জালের মতন ডানাগুলো ঝুলছে। পাখি তো অনেক দেখেছি, কিন্তু কোনো পাখির ডানার গড়ন তো এরকম হয় না। কিন্তু পাখি নয় তো এটা কি? আমার মতে এ হলো উড়ন্ত সরীসৃপ। এও একরকম ওই সেকেলে জীব। পণ্ডিতেরা নাম দিয়েছেন টেরোড্যাক্টিল, কিন্তু আমরা একে গরুর পাখি বলেই ডাকবো। সেই দিন সন্ধেবেলাতেই কুমারের কাঁপুনি দিয়ে জ্বর এলো। গরুর পাখির দাঁতে নিশ্চয়ই কোনো রকম বিষ আছে। কুমারের হাতখানাও ইতিমধ্যে বিষম ফুলে উঠেছে। একেই অজানা দেশ, সঙ্গে কোনো ওষুধপত্র নেই। কুমারের জন্য আমরা সবাই রীতিমতন দুর্ভাবনায় পড়ে গেলাম। এভাবেই একটা একটা করে প্রায় দিন 15 কেটে গেল। এবার 16 দিনের মাথায় বিস্তর ভুগে কুমার সে যাত্রা প্রাণে বেঁচে গেল। সাথে আমরাও তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে এক কথায় বাঁচলাম। গুহার বাইরে একখানা পাথরের উপরে আমি আর বিমল চুপ করে বসেছিলাম। সন্ধ্যা তখন প্রায় হয়। চারিদিকের স্তব্ধতার ভিতরে আবার মন আজ কেমন যেন করতে লাগলো। কোথায় আমাদের সেই শস্য শ্যামলা বাংলাদেশ, আর কোথায় আমরা পড়ে আছি এখন তার কোনো ঠিক ঠিকানা নেই। এমন শান্ত সন্ধ্যার সময়ে বঙ্গদেশের পল্লীতে পল্লীতে কত শঙ্খের সাড়া জেগে উঠেছে। মা বউয়েরা তুলসী তলায় প্রদীপ দিয়ে ভক্তি ভরে প্রণাম করছে। ছেলের দল ঠাকুর ঘরে ভিড় করে আরতির কাঁসর বাজাবার জন্য পরস্পরের সঙ্গে কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে। এমন সময় বিমল হঠাৎ জিজ্ঞাসা করল, বিনয়বাবু, একটা কথা ভেবে দেখেছেন?
কচ্ছপের ডিম আর মাংস দুই তো ফুরিয়ে গেছে। এবার আমরা কি খেয়ে বাঁচব? কি আবার ওই কচ্ছপ ধরতে হবে আবার। বিমল খানিকক্ষণ পূর্ব দিকে তাকিয়ে রইল। সেখানকার নিবিড় অরণ্য তখনও অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। বিমল আঙুল দিয়ে সেই দিকটা দেখিয়ে বলল, তার চেয়ে আজকে ওইদিকে চলুন না, ওইখানে কোনো নতুন শিকার মেলে কিনা দেখা যাক। রোজ রোজ কচ্ছপের মাংস তো আর ভালো লাগে না। সেদিন পাহাড়ে উঠে দেখেছিলেন তো, ওই বনের পাশে মস্ত একটা হ্রদ আছে। আমার মনে হয় ওই হ্রদের আশেপাশেই নতুন কোনো শিকারের সন্ধান পাওয়া যাবে। হয়তো নতুন কোনো বিপদও আসতে পারে। তবু বিনয়বাবু, বিপদে দ্বীপের কোথায় নেই বলুন তো? এই কচ্ছপ ধরতে গেলেও তো আবার সাগর দানবের সঙ্গে দেখা হয়ে যাবার প্রবল সম্ভাবনা আছে। তাছাড়া এ দ্বীপের কোথায় কি আছে না আছে সেটা তো আমাদের জেনে নেওয়াটা দরকার। নইলে এখানে আমাদের বেঁচে থাকাও তো সহজ হবে না। তোমার কথায় যুক্তি তো আছে। আচ্ছা বিমল, তোমার প্রস্তাবে আমি রাজি। চলো। পরদিন সূর্য ওঠবার আগেই আমি, বিমল আর রামহরি গুহার ভিতর থেকে বেরিয়ে পড়লাম। উমার তখনও ভালো করে সেরে ওঠেনি। তাকে কমলের তত্ত্বাবধানে গুহাতেই রেখে গেলাম। বাঘাও আমাদের সঙ্গে সঙ্গেই চলল। কুমারের বন্দুকটা নিলাম আমি। সমুদ্রের জলে স্নান করে ভোরের ঠান্ডা হাওয়া গায়ে লাগাতে লাগাতে আমরা পথ হাঁটছিলাম। খানিক পরেই সুদূরের সবুজ বনের মাথায় স্বর্গীয় মুকুটের মতন সূর্যের মুখ জেগে উঠল। খানিক দূর এগিয়ে যেতেই দেখি হ্রদের জল সূর্যের কিরণে ইস্পাতের মতন চকচক করে উঠছে। আর একটু দূর এগোতেই বুঝলাম সেই হ্রদের আকার বিশাল। তার এপার থেকে ওপারের বিস্তার অন্তত কয়েক মাইলের কম তো হবেই না। তার জলের ভিতরে মাঝে মাঝে কতগুলো ছোট বড় পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে আছে, এবং সেই পাহাড়গুলোর ওপরে সাদা সাদা পাখির মতন কি যেন ঘুরে ফিরে বেড়াচ্ছে, আর জলে ঝাঁপ দিয়ে পড়ছে মাঝে মাঝে। আমরা যখন একেবারে হ্রদের ধারে গিয়ে পড়েছি, দেখি সেগুলো হাঁস ছাড়া আর কিছুই হতে পারে না। আরে এ কিরকম হাঁস? এদের একটারও তো ডানা নেই যে। বিমল, এই দ্বীপের কোনো জীব দেখেই তুমি আর আশ্চর্য হও না। তোমাকে তো আগেই বলেছি, এ হচ্ছে সেকেলে জীবের রাজ্য। তাই বলে কি সেকেলে হাঁসের কোনো ডানা ছিল না বলতে চান? না, দরকার হয়নি বলে সেকেলে হাঁসের ডানা কচায়নি। প্রকৃতির স্বাভাবিক নিয়ম হচ্ছে এই, দরকার না থাকলে কোনো কিছুই সৃষ্টি হয় না। বিশেষত প্রকৃতির পরীক্ষা কার্য তখন ভালো করে জমে ওঠেনি। কোনো জীবের কি আবশ্যক আর কি অনাবশ্যক প্রকৃতি, তাও তখনও তা নিশ্চিত রূপে বুঝতে পারিনি। তাই সেকেলে জীবজন্তুদের দেহে অনেক বাহুল্য, আবার অনেক অভাব আর অপূর্ণতাও থেকে গিয়েছিল। এই মানুষের কথাই ধরো না কেন, সেকেলে মানুষের মস্তিষ্ক, চোখ, মুখ, নাক, দাঁত, ঘাড়, বুক, হাত, পা কিছুই একেলে মানুষদের মতন তো ছিল না। তাছাড়া আরে আরে ও কি হঠাৎ আমার কথায় বাধা দিয়ে এবার বাঘার গর্জনের সঙ্গে রামহরি চেঁচিয়ে উঠল। ফিরে দেখি খানিক তফাতে মহিষের চেয়ে উঁচু একটা জীব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের লক্ষ্য করছে। আমি বিস্ময়ে বলে উঠলাম, এটা এন্টেলোডন্ট। এন্টেলোডন্ট? সেটা আবার কি? বলতে পারো সেকেলের দানব শূকর। এই জন্তুটার আমার মুখের কথা মুখেই রয়ে গেল।
তার মাঝেই চমকে উঠে দেখি বিমল বন্দুক ছুঁড়েছে তাকে। তারপর মুহূর্তেই শূকরটা মাটির ওপরে লুটিয়ে পড়ল। আমরা সবাই তার দিকে দৌড়ে গেলাম। দেখি শূকরটা তখনও মরেনি, আহত হয়েছিল মাত্র। তাই আমরা তার কাছে যাওয়ার আগেই সে আবার তড়াক করে লাফিয়ে উঠে তাড়াতাড়ি সামনে জঙ্গলের দিকে ছুটল। সব আগে বাঘা, তারপর বিমল, আর তারপর আমি আর রামহরি। শূকরটার পিছনে পিছনে ছুটতে লাগলাম, কিন্তু অল্প কিছুক্ষণ পরেই শূকরটা বনের ভিতরে একেবারে অদৃশ্য হয়ে গেল। কিন্তু বিমলের মাথায় তখন শিকারীর গো চেপেছে। সে দিব্যি জ্ঞান হারিয়ে সেই নিবিড় অরণ্যের মধ্যে ঢুকে পড়ল। কাজে তার পিছনে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় রইল না। এবার বন যখন অত্যন্ত ক্রমে ঘন হয়ে উঠল, তখন আমিও বলতে বাধ্য হলাম, বিমল, বিমল, আর নয়, আমাদের এইবারে ফেরা উচিত। বিমল, এই যে শুয়োরের রক্তের দাগ এখনো দেখা যাচ্ছে, এই দেখুন। এমনি করে ঘন্টা দুয়েক ছুটোছুটির পর রক্তের দাগও আর পাওয়া গেল না। বিমল এক প্রকার হতাশ ভাবে একটা গাছের তলায় বসে পড়ল। আমরাও ভীষণ হাঁপিয়ে গিয়েছিলাম, তাই সেখানেই এক একটা গাছের গুড়িতে ঠেস দিয়ে বিশ্রাম করতে বসলাম। প্রায় আধ ঘন্টা কাটার পর আমি বললাম, চলো এইবারে ফেরা যাক। চলো বিমল, চলো। চলুন, কি আর করার। কিন্তু খানিক দূর এগোতেই বুঝলাম আমরা ভুল পথ ধরে চলছি। সেদিক থেকে ফিরে এসে আবার অন্য পথ ধরলাম, তবু বন থেকে বেরোবার পথ আর খুঁজে পেলাম না। তখন বেলা দুপুর হবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ওপরে নিচে চারদিকে এমন বিষম জঙ্গল আর গাছপালা যে দুপুরের সূর্যালোকও সেই বনের ভেতর ঢুকতে সাহস করে না যেন। আমি কতকটা এবারে দমে গিয়েই বললাম, বিমল, আমরা মনে হচ্ছে পথ হারিয়েছি। পথ আমাদের খুঁজে পার করতেই হবে, এদিকে আসুন। বিমলের পিছন পিছন আমরা আবার চলতে লাগলাম, কিন্তু মিনিট কয়েক পরেই হঠাৎ চমকে উঠে ও দাঁড়িয়ে পড়ল। কি হলো বিমল, হঠাৎ দাঁড়ালে কেন? কোনো জবাব না দিয়ে বিমল শুধু হাত তুলে ইশারায় চুপ থাকতে বলল। আমি পা টিপে টিপে এগিয়ে গিয়ে যা দেখলাম তাতে আমার পা দুটো যেন অসাড় হয়ে মাটির ভিতরে বসে গেল। তেমন অভাবিত দৃশ্য জীবনে আর কখনো আমি দেখিনি। পথের পাশেই জঙ্গলের ভিতর থেকে খানিকটা খোলা জমি দেখা যাচ্ছিল, আর সেই জমির ভিতরে দলে দলে ভীষণ দর্শন জীব বিচরণ করছে। তাদের অধিকাংশর মাথা প্রায় ৬০-৭০ ফুট, অর্থাৎ তাল গাছের উঁচু সমান। সেদিন যে কুমির ক্যাঙ্গারু আমাদের তাড়া করেছিল, এই জানোয়ারগুলো দেখতে ঠিক তাদেরই মতো। তফাৎ খালি এই, যেগুলো লম্বা চড়ায় তার চেয়েও যেন ২ গুণ বড়। আমি তাড়াতাড়ি গুনে দেখি তলের ভেতর প্রায় ৯০টা জানোয়ার আছে। কোনোটা সেই ল্যাজ ও পিছনের ২ পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে, মস্ত উঁচু গাছের মগডাল ২ পা বা হাত দিয়ে ভেঙে আপন মনে চেবাচ্ছে। কোনোটা আবার ক্যাঙ্গারুর মতন লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক সরে যাচ্ছে। আবার কোনোটা ইতিউতি চুপ করে বসে আছে। কতগুলো অপেক্ষাকৃত ছোট জীব পরস্পরের সঙ্গে খেলা করছে। নিশ্চয়ই সেগুলো বাচ্চা, কিন্তু বাচ্চা হলেও মাথায় তারা প্রায় হাতির মতন উঁচু। বিমল, এইগুলো ডাইনোসর। বন থেকে বেরোতে গেলে
এদের সামনে দিয়ে যেতে হবে। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে উপায় হচ্ছে যতক্ষণ এরা না বিদায় হয় ততক্ষণ আমাদের বনের ভিতরই বসে থাকতে হবে। তাছাড়া তো আর কোনো গতিক দেখছি না। বাঘা এতক্ষণ ভয়ে বোবা হয়ে পেটের তলায় লেজ গুটিয়ে জীবগুলোকে দেখছিল। এবার হঠাৎ বনের ভেতর দিকে ফিরে সে গোঁ গোঁ করে উঠল। সঙ্গে সঙ্গে পিছন ফিরে দেখি বনের অন্ধকারের ভিতর থেকে বড় বড় গাছ দুলিয়ে আর একটা প্রকাণ্ড কি জানোয়ার আমাদের দিকে এগিয়ে আসছে। রামহরি মরার মতো ফ্যাকাশে মুখে বলল, বাবু আর আমাদের রক্ষে নেই, আর আমাদের রক্ষে নেই, আর আমাদের রক্ষে নেই বাবু, আর শেষ হলো হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমার সিরিজের গল্প ময়নামতির মায়াকানন প্রথম পর্ব। পরের পর্বে থাকছে। এবার কি হবে বিনয় বাবু? খাবারের খোঁজে এসেছে যে। না না বিমল, পাগল হলে নাকি? এদিকে খিদে তেষ্টায় প্রাণ যাবার জোগাড়, আর তুমি এখন এইসব পরিকল্পনা করছো? আগে ভাবো এই বন থেকে আমরা বেরোবো কিভাবে এখন। তাহলে আমরা ছাড়া ওখানে আরো মানুষ আছে। ওই যে ওরা আমাদের দিকে এগিয়ে আসছে, দেখুন বিনয় বাবু। কিন্তু বাবুজি, এ সংসার যে আবার তুলতে হবে, নইলে ওই কিরভূত কি মার্কা বাঘ আবার আমাদের শেষ করে ফেলবে একে একে। মানুষ নয়, পালা পালা পালা। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।